গল্প ধ্রুবতারা। সুইং ডোর ঠেলে ভদ্রমহিলা মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল, ভেতরে আসবো ম্যাডাম? সুজাতা টেবিলে ঝুঁকে মন দিয়ে একটা ফাইল দেখছিল। মুখ না তুলেই বলল, আসুন, বসুন। কিছুক্ষণ পরে ফাইলটা বন্ধ করে একপাশে সরিয়ে রেখে ভদ্রমহিলার দিকে তাকিয়ে দেখল। ভদ্রমহিলা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুজাতা কিছুটা আশ্চর্য হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার বলুন তো? এমনি করে সুজাতার কথা শেষ করতে না দিয়ে ভদ্রমহিলা বলল, আচ্ছা, আপনি কি কখনো দেবীপুরে ছিলেন? সুজাতা বলল, হ্যাঁ ছিলাম। আপনি কি? এবার সল্লাসে ভদ্রমহিলা বলল, আপনার দাদা কি বিপুল স্যার? ভদ্রমহিলার মুখে বিপুল স্যার শুনে সুজাতা কিছুটা আন্দাজ করতে পারল। বলল, বিপুল স্যার মানে বিপুল দা? আপনি মানে তুমি কি কল্পনা দাস? তড়াক করে চেয়ার ছেড়ে উঠে টেবিলে তলা দিয়ে হাত বাড়িয়ে সুজাতাকে প্রণাম করে কল্পনা বলল, হ্যাঁ দিদি, আমি সেই কল্পনা। আপনি এখানে অন্তত 6 মাস এসেছেন। মানে আমি শুনেছিলাম স্কুলে নতুন হেডমিস্ট্রেস এসেছেন, সুজাতা ব্যানার্জি, কিন্তু আপনার পদবি জানতাম না বলে ভাবতেও পারিনি আপনি সেই মানুষ। আরে বসো বসো, কি করে বুঝবে? আমিও তো তোমার নামের স্লিপ দেখেছি, কল্পনা দাস, কিন্তু তোমার কথা মনেই আসেনি। আসবে কি করে দিদি? মাত্র সপ্তাহ তিনেকের সম্পর্ক হয়েছিল আপনার সঙ্গে, তাও হয়তো হতো না যদি বিপুল স্যারের পক্স না হতো। আপনাকে ঘিরে মাত্র ওই কটা দিনের স্মৃতি আমার কাছে অমূল্য সম্পদ হয়ে আছে, তাই বুঝি। যাই হোক, তুমি এখন কি করছো বলো? আমি এটুকু জানতে পেরেছিলাম তুমি হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে ভর্তি হয়েছ, তারপরে সম্ভবত তোমরা দেবীপুরে ছিলে না। ঠিক কথা। কি করে থাকবো? আমাদের জীবনে চরম বিপর্যয় ঘটে গেল। কি হয়েছিল সে অনেক কথা। আপনার হাতে সময় আছে তো শোনার? আছে, সংক্ষেপে বলো। হায়ার সেকেন্ডারি ফার্স্ট ডিভিশনে পাশ করবো আমি নিজেও ভাবিনি। তারপরে সেই সময়ে, এখনকার মতো তো নয়, এলেবেলে যে কেউ ফার্স্ট ডিভিশন। শিক্ষার মান এখন পুরো নেমে গেছে। সে যাই হোক, আমি কলেজে ভর্তি হলাম ইংরেজি অনার্স নিয়ে। জানেন তো, আমার বাবার সবজির দোকান ছিল দেবীপুর বাজারে, আর আমরা থাকতাম বাজারের পেছনের বস্তিতে একখানা ঘরে। ইট দিয়ে উঁচু করে রাখা তক্তপোষের উপরটাই ছিল আমার পড়ার জায়গা, আর রাতে ঘুমানোর বিছানা। তক্তপোষের নিচে মা উনুন জ্বালিয়ে রান্না করতো দিনের বেলায়, যাতে আমার পড়ার সমস্যা না হয়। আপনি দেখেছেন একটা ঘরে কিভাবে 3 জনের সংসার ছিল। অভাব অনটনে বড় হয়েছি, কিন্তু মনে আনন্দ ছিল, কারণ আমার বাবা মায়ের খুব মনের মিল ছিল। আর আমাকে দুজনেই ভদ্রঘরের মেয়েদের মতো লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছিল। মেয়ে বলে অবহেলা করেনি, দিব্যি চলছিল। কিন্তু বস্তি তো, কিছু ছেলে যারা ছোট বয়সে আমার সঙ্গে খেলা করেছে, পাঠশালায় পড়েওছে কিছুদিন, কীরকম বদলে গেল চোখের সামনে। স্কুল ছুট হয়ে নেশা ভাঙ করতে করতে কখন যেন গুন্ডা মস্তান হয়ে গেল। আমি একাই বস্তি থেকে কলেজে যাতায়াত করতাম। ওরা কলেজ যাওয়া আসার পথে আমার পিছু পিছু নানা রকম টিপ্পনি কাটতে কাটতে বাস স্টপ অবধি যেত। আবার ফেরার সময় বাস থেকে নেমেও ওদের দেখতে পেতাম। আমি হাঁটা শুরু করলেই ওরা হাঁটতে শুরু করে দিত। আমি গ্রাহ্য করতাম না। মা বলে দিয়েছিল, একদম কোনো কথা বলবি না ওদের সঙ্গে। বাবাকে বলিনি, তার কারণ বাবা কোনো রকম অন্যায় বরদাস্ত করতে পারত না। মাথা গরম মানুষ, কোনোদিন মারধর করে বসবে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কল্পনার মুখ থেকে। কিছুক্ষণ চুপচাপ, ভাবতে ভাবতে যেন কত দূরে চলে গেছে কল্পনা। সুজাতা জিজ্ঞেস করলো, তারপর কি হলো? কল্পনা বলল, কিন্তু আমি বা মা না বললে কি হবে? ঠিক একদিন বাবার সামনে ঘটে গেল ব্যাপারটা। বাড়িতে এসে বাবা আমাকে আর মাকে খুব বকাবকি করলো, তাকে জানানো হয়নি বলে। সমস্যা যেটা হলো, এরপর আমার একা বাইরে বেরোনো বন্ধ হবার জোগাড়। বাবা মায়ের সঙ্গে বেরোতে হবে, কড়া নির্দেশ। অমনি করেই চলছিল। ছেলেগুলোও চুপচাপ হয়ে গেল কিছুদিন, তারপরে আবার সমূর্তি ধারণ করলো। সেদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি ছাতা মাথায় দিয়ে বাবার সঙ্গে কলেজ থেকে ফিরছি। মেঘলা থাকায় সন্ধ্যের আগেই অন্ধকার নেমে এসেছে। বস্তির কাছাকাছি হতে ওরা 3 জন আমাদের পথ আগলে দাঁড়ালো। চেনা ছেলে সব। প্রথমে হক চকিয়ে গেলেও বাবা ধমক দিয়ে বলল, এই পথ ছাড়। একটা ছেলে বলল, খুব পাহারা হয়েছে, এবার একটু ছাড় দাও মেয়েকে, বন্দি হয়ে থাকবে নাকি? আমরা আছি তো দেখভাল করার জন্য। কুৎসিত হাসি হাসল ওরা।
বাবা নিজের ছাতাটা বন্ধ করে ছাতাটা তুলে ধরে বলল, রাস্তা ছাড়, নইলে ছাতা পেটা করবো। ছেলেটা হম্বিতম্বি করে বুক চিতিয়ে এগিয়ে এসে বলল, করো না ছাতা পেটা, দেখি কত এলেম তোমার। বাবা জ্ঞান শূন্য হয়ে ছেলেটাকে ছাতা দিয়ে মারতে শুরু করলো। পাশের ছেলেটা বিদ্যুৎ বেগে বাবার পেটে ছুরি বিঁধিয়ে দিয়ে ছুটে পালিয়ে গেল। আমি চিৎকার করে কান্নাকাটি শুরু করলাম। বাবা মাটিতে লুটিয়ে পড়েছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। আমি চিৎকার করে চলেছি, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। বৃষ্টি বাদলার দিন, সন্ধ্যের মুখে লোকজন নেই। একটা রিক্সা আসছে দেখে হাত তুলে থামালাম। বাবাকে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে ডাক্তার বলল, দেরি হয়ে গেছে, প্রচুর রক্তপাত হয়েছে। এরপরে 2 দিন বেঁচে ছিল বাবা, জ্ঞান আর ফেরেনি। 3 দিনের মাথায় চলে গেল আমার বাবা, শুধু আমার জন্যে। একটা দীর্ঘশ্বাস ফেলে সুজাতা বলল, তারপর ওই ছেলেগুলোকে পুলিশে দেওয়া হয়নি? হয়েছিল, ওদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কিন্তু আমার জীবন থেকে আমার বাবার স্নেহের হাত চিরদিনের জন্য চলে গেল। আঁচল চাপা দিয়ে ডুকরে কেঁদে উঠল কল্পনা। সুজাতা বলল, তোমার বাবা কী বা করতেন কল্পনা? মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে জীবন দিয়েছেন, তোমার কোনো দোষ নেই, নিজেকে অপরাধী ভেবো না। তবে ওইভাবে বাবাকে হারিয়েছ তো, গভীর ক্ষত থাকবেই। তারপরে কি হলো বলো? তারপরে আমার মামা এসে আমাকে আর মাকে আমার মামার বাড়ি মধুপুরে নিয়ে গেল। ওখান থেকেই ট্রেনে কলেজে যাতায়াত করতাম। বাবার জমানো কিছু টাকা পয়সা ছিল, মা ঘরে বসে সেলাই ফোড়াইয়ের কাজ করত, আমি টিউশন করতাম। এভাবেই কোনো রকমে আমাদের চলে যাচ্ছিল। বিএ পাশ করার পরে ল কলেজে ভর্তি হলাম। দেবীপুর ছেড়ে সোনারপুরের দিকে অল্প ভাড়ায় একটা ঘর ভাড়া নিলাম। ল পড়ার কথা হয়তো আমার মাথায় আসতো না। বাবার জন্য থানা, পুলিশ, কোর্ট এসব করতে গিয়ে পরিচয় হয়েছিল বড় লয়ার কুমুদ সরকারের সঙ্গে। বলতে গেলে উনি নিজে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তা না হলে আমাদের মতো ঘরে কার কি জ্ঞান আছে বলুন? উনি আমাকে ল কলেজে ভর্তির সাজেশন দিয়েছিলেন। ওনার ছেলেও আমার ক্লাসমেট ছিল ল কলেজে। ল পাশ করে আমি ওনার সঙ্গে জুনিয়র হিসেবে কাজ শুরু করি, এখনও করছি। তবে ওনার এখন অনেকটা বয়স হয়েছে তো, তাই ওর ছেলে সুতীর্থ আর আমিই সামলাই বেশিরভাগ কেস। বাহ, খুব ভালো লাগলো শুনে। বিয়ে থা করেছো? না ম্যাডাম, বাবার ওরকম মৃত্যুর পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সংসারে কিছুতেই ঢুকবো না। কারণ সংসারে ঢুকলে আমি যা করতে চাই সে কাজগুলো করতে পারবো না ভালো করে, সংসারের প্রতি দায়বদ্ধতা সামলাতে সামলাতে। কীরকম? আমরা কয়েকজন মিলে একটা সংস্থা করেছি। বিভিন্ন জায়গায় অভাবী ঘরের যেসব ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায় না তাদের সহযোগিতা করি। একটা স্কুলও চালাই বয়স্কদের শিক্ষার জন্য। এছাড়া রেপ ভিকটিমদের জন্য বিনা পয়সার কেস লড়ি আমরা। গুড, ভেরি গুড। এবার বলো আমি কিভাবে সাহায্য করতে পারি? দিদি, 2 মেধাবী মেয়ে এবছর ক্লাস 8 থেকে 9 উঠল। আপনি তো জানেন এখন স্কুলে পড়াশুনোর কেমন হাল। বিশেষ করে যেসব স্কুল কোনো রকমে টিকে আছে তাদের স্টাফদের অবস্থাও ততই বছর। মেয়ে দুটো যদি একটু ভালো স্কুলে পড়ার সুযোগ পায়, আমি জোর গলায় বলতে পারি ওরা স্কুলের সুনাম বাড়াবে। তাছাড়া ওদের ভবিষ্যৎটাও হয়তো ভালো হয়ে যাবে। ওদের ক্লাস 9-এ ভর্তি করতে চাইছো, তাই তো? হ্যাঁ দিদি, আপনার অফিসে আমি এর আগে 2-3 দিন এসেছি। মাসখানেক আগে অফিস থেকে বলেছিল কিছুদিন পরে খোঁজ নেবেন আদৌ ভ্যাকেন্সি আছে কিনা। দিন সাথেক আগে এসে জানতে পারলাম 3টে ভ্যাকেন্সি আছে, তবে প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে। পরদিন এসে আমি মেয়ে দুটোর অ্যাপ্লিকেশন মার্কশিট জমা দিয়ে গেলাম। আজ মনস্থির করেই এসেছিলাম হেড মিস্ট্রেসের সঙ্গে দেখা না করে যাব না। যাই হোক, দেখা হয়ে কী যে ভালো লাগছে। হ্যাঁ, মেয়ে দুটোর নাম এই কাগজে লিখে দাও। আমি ওদের অ্যাপ্লিকেশন মার্কশিট সব দেখে নেব, দেখছি কি করা যায়। আপনি কথা বললেন এটাই আমার কাছে যথেষ্ট। এই অতটা আশান্বিত এক্ষুনি হয়েও না। আমার একার ডিসিশনে তো সবটা হবে না, তবে আমি চেষ্টা করব নিশ্চয়ই। তুমি কি একলাই থাকো? না, আমি আর মা থাকি। বারাসাতে একটা ছোট ফ্ল্যাট কিনেছি। আমি সেটেলড হবার পরে মাকে আর কোনো কাজ করতে দিই না। শুধু রান্না বান্না, ঘরের কাজ এসব ছাড়াতে পারিনি। ভাবি করুক, কিছু নিয়ে সময় তো কাটাতে হবে। শোনো কল্পনা, তোমার সঙ্গে কথা বলে আমার মন কিন্তু ভরেনি। আমার বাড়িতে চলে এসো একদিন রবিবার দিকে। ফোন নাম্বারটা নিয়ে রাখো, ফোন করে চলে আসবে, কেমন? ফোন নাম্বার সেভ করে নিয়ে কল্পনা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমারও মন ভরেনি দিদি। আজ তো শুধু নিজের কথাই বলে গেলাম, আপনার কথা তো শোনাই হলো না। বিপুল স্যারের খবর কি দিদি? বিপুলদার সঙ্গে আমার তেমন একটা যোগাযোগ এখন নেই, তবে ভালোই আছে। একটা মেয়ের বিয়েও হয়ে গেছে। ওর বিয়েতেই লাস্ট দেখা হয়েছিল। আজ বিপুলদাকে ফোন করে তোমার কথা জানাবো। বিপুলদার নাম্বারটাও সেভ করে নাও।
তুমি ফোন করলে খুব খুশি হবে। তোমাকে স্কুল পাস করানো একটা চ্যালেঞ্জ ছিল বিপুলদার। সেই কারণেই আমার হায়ার সেকেন্ডারির ফাইনালের চাপ থাকা সত্ত্বেও তোমাকে পড়ানোর দায়িত্বটা নিয়েছিলাম। কল্পনার মুখে কৃতজ্ঞতার হাসি। বলল, বিপুলদার কাছে আমার ঋণের শেষ নেই, আর আপনাকে আমি আমার জীবনের ধ্রুবতারা মনে করি। মাত্র 3 সপ্তাহে আপনার কাছে যা শিখেছিলাম সারা জীবন আমার কাজে লেগেছে। অথচ দেখুন আপনি আমার থেকে কতটুকু বড়। আপনার হয়তো মনে নেই, আপনার শেষ দিনের কথাগুলো সবসময়ই আমার কানে বাজে। বলেছিলেন, কল্পনা, এরকম পরিবারে জন্মেও তুই লেখাপড়ার সুযোগ পেয়েছিস, কোনো কারণে লেখাপড়াটা ছাড়িস না। শিক্ষার আলোই মানুষকে সঠিক পথে চলতে শেখায়, মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে বাঁচতে শেখায়। আপনার সব কথা মনে আছে দিদি। সুজাতা সলজ্জ হেসে বলল, হো হো, বলেছিলাম বুঝি? কল্পনা বলল, বলেছিলেন। ঠিক আছে দিদি, আজ তাহলে আসি। খুব শিগগিরই আপনার সঙ্গে দেখা করব, ফোন করেই আসবো। কল্পনা ঘর থেকে বেরিয়ে গেল। সুজাতার চোখে ভেসে উঠল দেবীপুরের সেই জমজমাট বাজার, তার পিছনে টিন চাটাই টালি দিয়ে ছাওয়া ছোট ছোট ঘর, সরু সরু নোংরা গলি, তথাকথিত ভদ্র সমাজের মেয়েকে বস্তিতে দেখে উৎসুক অসংখ্য চোখ, আর তাকে দেখে আনন্দে ছুটে আসা কিশোরী কল্পনার উজ্জ্বল মুখ, কল্পনার মায়ের চোখে সম্ভ্রম মাখা মুগ্ধ দৃষ্টি। কল্পনাকে পড়ানোর সুযোগ না পেলে এসব অভিজ্ঞতা কি করে হতো সুজাতার? মনে মনে আরও একবার বিপুলদাকে কৃতজ্ঞতা জানালো। গ্রামে সায়েন্স নিয়ে পড়ার সুযোগ ছিল না বলে দেবীপুরে মাসির বাড়িতে থেকে 3 বছর পড়াশুনো করেছিল সুজাতা। প্রতি পদক্ষেপে বিপুলদার সহযোগিতা কোনোদিন ভুলবার নয়। ভাগ্যিস এরকম কিছু মানুষ আমাদের আশেপাশে সবসময় থাকে, তা না হলে কি হতো ভাবলেও শিউরে উঠতে হয়। ছুটির ঘণ্টা বেজে উঠল। সচকিত হয়ে সুজাতা ফাইলটা আবার খুলে বসল। আজ একটা জরুরি মিটিং আছে ছুটির পরে, তার আগে শেষবার ফাইলে চোখ বুলিয়ে নিতে হবে।